স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া আফরিন। সেবা খাতের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হারে ১ নম্বরে রয়েছে পাসপোর্ট। এরপর আছে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। জাতীয় খানা জরিপ ২০২৩-এর প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে সেবা খাতগুলোতে মোট ঘুষের পরিমাণ ১০,৯০২ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১.৪৩%। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে টিআইবি এই জরিপের তথ্য প্রকাশ করে। প্রতিবেদনে আরও বলা হয়, সেবা পেতে খানা বা পরিবার প্রতি গড়ে ৫,৬৮০ টাকা করে ঘুষ দিতে হয়েছে। যে আমাদের যে খাতগুলো সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত তার মধ্যে আছে পাসপোর্ট, অবশ্যই ধারাবাহিকভাবে সেটা হয়ে আসছে। একই সাথে বিআরটিএ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচারিক সেবা, যে খাতগুলোর উপর আপনারা লক্ষ্য করেন, বিশেষ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিচারিক সেবা, তাদের উপর অর্পিত দায়িত্ব কিন্তু হচ্ছে দুর্নীতি নিয়ন্ত্রণ করা। মূলত তারাই কিন্তু আবার দুর্নীতিতে বেশি নিমজ্জিত, সেই কারণেও দুর্নীতির ব্যাপকতা গভীরতা বেশি। ইসকনের বহিষ্কৃত নেতা ও সম্মিলিত সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। মঙ্গলবার শুনানির জন্য আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক এই সিদ্ধান্ত দেন। এদিন সকাল 10:30টায় জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা উপস্থিত হন। তারা চিন্ময়কে গ্রেফতার ও পরবর্তী সহিংসতায় নিহত আইনজীবী আলিফের বিচার দাবিতে স্লোগান দেন। তবে চিন্ময়ের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় আদালত শুনানির জন্য পরবর্তী দিন ধার্য করেন। গত ২৫ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম ফেরার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার হন চিন্ময় কৃষ্ণ। রাষ্ট্রদ্রোহ মামলায় তাকে গ্রেফতার করা হয়। তার মুক্তির দাবিতে পরদিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন তার সমর্থকরা। এক পর্যায়ে তা সহিংসতায় রূপ নেয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে কথা না বলে ভারতকে নিজেদের দিকে তাকানোর পরামর্শ দিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। দুপুরে চাঁদপুর আধুনিক নৌ টার্মিনালের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। উপদেষ্টা জানান, প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, কিন্তু দিল্লি যদি পায়ে পড়ে ঝগড়া করে তবে বাংলাদেশের লোক আর ভারতমুখী হবে না। ভারতীয় বিভিন্ন মিডিয়া বাংলাদেশের বিষয় নিয়ে মিথ্যাচার করছে উল্লেখ করে এগুলো বন্ধের আহ্বান জানান তিনি। যদি বাংলাদেশকে এইভাবে হেনস্থা করতে থাকে, মনে রাখবেন এটা 18 কোটি লোকের দেশ। আমি অনুরোধ করছি যে আপনারা এই ধরনের প্রভোকেশন দেবেন না। আপনারা আমাদের এখানে ভিন্ন ধর্ম লোকের দেখা করেন, নিজের দিকে তাকালে বোধহয় ভালো হয়। আমরা আমাদের মতো শান্তিতে থাকতে চাই, আমাদের এখানে কিছু হলে সেটা আমরা দেখি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় ঢাকাসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। গতরাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদ। একই সময়ে মশাল মিছিল করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় ভারতের উস্কানিমূলক কর্মকাণ্ডের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তারা। খুলনায় বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মিছিলটি জাতিসংঘ পার্ক থেকে শুরু হয়ে শামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে দিয়ে প্রদক্ষিণ করে। এ সময় ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। বন্দর নগরী চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাংলাদেশে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, ভারতীয় কোন রকম ষড়যন্ত্র এই বাংলায় চলবে না। আপনাদের সকল দাদাগিরি রুখে দিতে বাংলাদেশ সবসময় প্রস্তুত আছে।
এদিকে বাংলাদেশি পর্যটকদের জন্য ত্রিপুরাতে সাময়িকভাবে হোটেল বুকিং বন্ধ করে দিয়েছে রাজ্যটি। ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক টানাপোড়েনের মধ্যে উত্তর পূর্ব রাজ্যের ট্রাভেল সেক্টরের সংগঠন অল ত্রিপুরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এক বিবৃতিতে এ তথ্য জানায়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশি পর্যটকদের জন্য হোটেল রুম বুকিং বাতিলের পাশাপাশি রেস্টুরেন্টে খাবারও দেয়া হবে না। এর আগে স্থানীয় সময় সোমবার ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা চালায় গেরুয়া পোশাকধারী একদল লোক। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় একদিনে আরও ৩৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, উত্তর ও দক্ষিণ গাজার বেশ কয়েকটি স্থানে চালানো হামলায় এই হতাহতের ঘটনা ঘটে। এতে গাজায় নিহতের সংখ্যা প্রায় ৪৪,৫০০ জনে পৌঁছেছে। এমন অবস্থায় গাজাকে পৃথিবীর দোজখ বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের তৈরি সোশ্যাল মিডিয়া ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেকের আগে হামাসের হাতে থাকা জিম্মিরা মুক্তি না পেলে ভয়াবহ পরিস্থিতি হবে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ অত্যন্ত নিষ্ঠুর ও অমানবিক বলেও মন্তব্য করেন ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝে হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে ১১ জন নিহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, গত সপ্তাহে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হলেও উভয় পক্ষের বিরুদ্ধে তা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, তারা লেবানন জুড়ে হিজবুল্লাহর একাধিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। জবাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে ইসরায়েলের মর্টার হামলা চালায় হিজবুল্লাহ। তবে এ হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইসরায়েল। এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বিকেল ৫টায়। দর্শক, আরো তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।